শুধু দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি চলমান ঘটনা প্রবাহের সরাসরি অনুষ্ঠান নিটোল টাটা দৃষ্টিকোণ উপভোগের জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শিরোনাম চলমান রাজনীতি ও ভারত ইস্যু। কথা বলার জন্য দুজন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমার সঙ্গে। ডান দিকে ডক্টর মঞ্জুর চৌধুরী এবং বাঁ দিকে মোহাম্মদ শাহেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। তো মঞ্জুর ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাইছি। শিরোনাম তো শুনেছেন, চলমান রাজনীতি ও ভারত ইস্যু। আমাদের গণমাধ্যমগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, ভিজুয়াল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া অথবা সরকার, সরকারি দল, শাসনতান্ত্রিক বিরোধী দল বা সাধারণ বিরোধী দল, যাদের কথা বলি, সবাই এখন 6 এবং 7 জুন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে আসবেন বা বাংলাদেশ সফরে আসবেন সেই নিয়েই ব্যস্ত। আমরা যেদিকে তাকাই, আলাপচারিতা বা গণমাধ্যম সব জায়গায় এই ইস্যুটি আলোচিত হচ্ছে। এটি একটি দিক। আর একেবারেই পাকিস্তানি শাসনামল থেকেই রাজনীতিতে ভারত একটি ফ্যাক্টর ছিল এবং ভারত বিরোধিতা একটি ইস্যু কাজ করে আসছে আগাগোড়াই। আপনাকে দিয়ে শুরু করতে চাইছি, আপনি কিভাবে শুরু করবেন? শুরু করার আগে আপনার বক্তব্যের মধ্যে একটা সুন্দর জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করেছে, যে শাসনতান্ত্রিক বিরোধী দল, সাধারণ বিরোধী দল। এটা খুব ভালোভাবে আপনি জিনিসটাকে ফুটিয়ে তুলে ধরেছেন। ভারত ইস্যু, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। আমরা ভারত দ্বারা কিন্তু চারিদিকে বলতে গেলে বেষ্টিত বলা যায়, দক্ষিণাংশ ছাড়া। আবার আরেকটা জিনিস দেখতে গেলে, যে ভারতের 1/6 এই 7 সিস্টার পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলি, উত্তর পূর্ব রাজ্যগুলি, সেগুলি কিন্তু বাংলাদেশ দ্বারা ঘেরাও না হলেও বাংলাদেশ আর ভারতের মেইন ল্যান্ড এবং তার যে পূর্বাঞ্চলীয় অঞ্চলের মাঝে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সেখানে আপনি জানেন যে চিকেন নেক, মুরগির গলা বলে একটা জায়গা আছে, সেটাকে 20 কিলোমিটারের মতো একটা স্ট্রিপ অফ ল্যান্ড, সেটাকে যেটা শিলিগুড়ি থেকে করিডোর বলা হয়। সেই যে ভূ রাজনৈতিক যে একটা ব্যাপার রয়ে গেছে বাংলাদেশের সাথে ভারতের, সেটাকে সবসময় মাথায় রাখতে হবে। তারপরেও ভারত একটা উদীয়মান বিশ্ব শক্তি, এটা একটা পরাশক্তি। সেই হিসেবে বাংলাদেশে নরেন্দ্র মোদীর যে আসন্ন সফর 6 তারিখ থেকে শুরু হচ্ছে, এটার বহু মাত্রিকতা আছে। আমাদের অনেক সমস্যা ভারতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন আপনি একটা দেখেন যে এই ল্যান্ড বাউন্ডারি ট্রিটি, এই ট্রিটিটা এটা কিন্তু ব্রিটিশ লিগেসি এবং একটা অদ্ভুত ব্যাপার, যে বাংলাদেশের ভিতর ভারতের 151টা আপনার ছিল ছিটমহল বা এনক্লেভ ছিল, বাংলাদেশের 111টা ছিল পাশে। এই ছিটমহলগুলির ভিতর বাংলাদেশি ছিটমহলের মধ্যে ভারতের ছিটমহল, সে ভারতের ছিটমহলের মধ্যেও আবার বাংলাদেশি ছিটমহল, এ ধরনের একটা উদ্ভট ব্যাপার ছিল। এটা ব্রিটিশরা কেন করে গেছে, যাতে আমাদের একটা একটা সমস্যার সৃষ্টি হয়। কিন্তু ফরচুনেটলি বাংলাদেশ এবং ভারত বহু বছর ঝুলিয়ে থাকলেও এই জিনিসটার একটা সুরাহা করছে। এটা দ্বারা এটা একটা যুগান্তকারী বলা যায় যে একটা সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু দীর্ঘকালের অমীমাংসিত সমস্যার একটা সমাধান হয়েছে। এবং আমরা দেখলাম যে ভারতের রাষ্ট্রপতিও স্বাক্ষর করেছেন। এটা বলা যায় যে এটা সময়ের ব্যাপার মাত্র। এখানে 50,000-এর মতো লোক এফেক্টেড ছিলেন, তারা বেসিক্যালি স্টেটলেস লোক হিসেবে ছিলেন। এটার সমস্যার সমাধান হয়েছে। এটা কিন্তু সিম্বলিক। এখন যদি আমরা আশা করি এটার দ্বারা আমাদের জিডিপি 1% গ্রোথ হবে বা এটা হবে সেটা হবে, এর কোনো না, কিন্তু এটা একটা সিম্বলিক একটা স্বস্তি এসেছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের একটা চিহ্নিত করেছে। কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে পরে শুনবো যে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনার কাছে, মোহাম্মদ শাহেদ, আপনি কিভাবে দেখেন বিষয়টা? হচ্ছে দুটো প্রসঙ্গ কিন্তু উত্থাপন করেছি। একটি হলো চলমান রাজনীতি, এবং এই রাজনীতিতে ভারত ইস্যু তো নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে, এবং আগাগোড়া পুনরাবৃত্তি হবে হয়তো আমার বলা, পাকিস্তানি শাসনামল থেকেই ভারত ইস্যু একটি বিষয় হিসেবে কাজ করেছে। বিষয়টা হচ্ছে, আপনার প্রথম প্রশ্ন থেকে আমি আসছি, যে আগাগোড়া যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত কিন্তু আমাদেরকে একদম সাহায্য করেছে, এবং যার থেকে কিন্তু আমরা পাকিস্তান থেকে আমরা মুক্ত হতে পেরেছি। আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, যে নরেন্দ্র মোদীর যে সফর, আপনারা দেখেছেন এর আগেও অনেক প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ভিজিট করেছে, কিন্তু কোনো সমস্যার কিন্তু সমাধান হয়নি।
এবং এবারে যে বিষয়টা, নরেন্দ্র মোদী কিন্তু আসছেন, উনি 4 জন মুখ্যমন্ত্রীকে তার সফর সঙ্গী করে নিয়ে আসছেন। এবং আপনারা একটা জিনিস দেখেছেন, মমতা ব্যানার্জি কিন্তু ওনার সাথে আসছেন। যেই মমতা ব্যানার্জি গতবার তদানীন্তন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে কিন্তু উনাকে আহ্বান করেও কিন্তু উনি আসেননি। এবং তিস্তা চুক্তি উনি কিন্তু এক প্রকার ফাইনালাইজ, মনমোহন সিং এর কথা বলছি, উনি ফাইনালাইজ করে নিয়ে এসেছিলেন। তারপরেও কিন্তু মমতা ব্যানার্জি মানে প্রবল বাধার কারণে এই চুক্তি কিন্তু হয়নি। এখন যেটা হয়েছে যে ল্যান্ড বাউন্ডারি চুক্তি, যেটা ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, সেটার ফসল আমরা এখন ভোগ করছি। হ্যাঁ, নরেন্দ্র মোদী কিন্তু আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আসছেন, বাংলাদেশে আসছেন উনি একটা আশীর্বাদ স্বরূপ। আমাদের যেই 3টা ইস্যু, যেই 3টা ইস্যু ছিল, একটা হচ্ছে অচিহ্নিত 6.1 কিলোমিটার সীমান্ত রেখা, 2 নম্বর হচ্ছে ছিটমহল বিনিময় এবং অমীমাংসিত পরস্পরের দখলে থাকা ভূমি। ঐতিহাসিক এই চুক্তির মধ্যে 111টি ছিটমহল, যার পরিমাণ 17,160 একর বাংলাদেশ লাভ করবে, এবং অপরপক্ষে 51টি ছিটমহল, যার পরিমাণ 7,110 একর ভারত লাভ করবে। এবং এখানে অপদখলে থাকা 2,777 একর ভারত লাভ করবে এবং অপদখলে থাকা 2,267 একর ভূমি বাংলাদেশ লাভ করবে। এখানে কিন্তু ব্যালেন্স একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ছিটমহলে থাকা লোকেদের যে একটা পরিচয়হীনতা, না তিনি যেটি বললেন স্টেটলেস ছিল, আসলে তারা কি ধার করে না উধারের, তাদের কোনো আইডেন্টিটি ছিল না, যে আমি এই দেশে বাস করছি, আমি এই দেশের নাগরিক না, আমি এই দেশের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, এবং শিক্ষা সেবা স্বাস্থ্য কোনো কিছুই ছিল না। এদের তো একটা আইডেন্টিটি হচ্ছে, এদের তো একটা আইডেন্টিটি হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, যেটা আমার সরকারের কাছে প্রস্তাব, যে আমরা এরকম অতীতে অনেক চুক্তি করেছি, কিন্তু চুক্তিটা কিন্তু ধরে রাখা এবং বাস্তবায়ন করা, এটা কিন্তু একটা ইস্যু। এই চুক্তিকে আমাদের যাতে আমরা কঠোরভাবে বাস্তবায়ন করতে পারি, এই ছিটমহলবাসীদেরকে যাতে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে শিক্ষা দীক্ষায় যাতে আমরা গড়ে তুলতে পারি, লাইক আদার যে আমাদের জেলাগুলো আছে সেরকম যেন আমরা গড়ে তুলতে পারি। আরেকটা জিনিস, নরেন্দ্র মোদী আসার আগে যে জিনিসটা ইঙ্গিত দিয়েছিল, আমাদের ভিসা জনিত একটা জটিলতা রয়েছে ইন্ডিয়ার সাথে, এবং সেটি কিন্তু উনি বলেছেন যে আমরা ইন্টারনেটের মাধ্যমে এখন ভিসা বা অন অ্যারাইভাল ভিসা আমরা পেতে পারি। সেটা যতখানি দেখলাম যে অন এয়ার যারা বিমানে যারা যাবে তারা অ্যারাইভেল ভিসা পাবে, অন অ্যারাইভাল ভিসা, বাস এবং ট্রেন অ্যাভেল করবে যারা, তাদেরকে ভিসা কমিশন অফিসে শরণাপন্ন। এটা কিন্তু একটা সম্ভাবনা আছে, কিন্তু একটা ভালো জিনিস। এটা কিন্তু একটা, কারণ এখন দেখেছেন আপনি, জানেন কিনা জানি না, যে এখন কিন্তু ইন্ডিয়ান ভিসা পেতে কিন্তু আমেরিকান ভিসার থেকে বেশি সময় লাগে। মোর দ্যান এ মান্থ ইন্ডিয়ান ভিসা এখন সময় লাগে, ওই ভিসা সেন্টারে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, তারপরে মোর দ্যান এ মান্থ লাগে। 2 নম্বর জিনিস হচ্ছে যে, আমি মঞ্জুর ভাই আমি কি একটু সময় নিব যদি? বিষয়টা হচ্ছে যে আমাদের বিরোধী দল, এখান থেকে পরে আসবো, আপনি গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আউট করতে চাইছিলেন? আমি যেটা আমি বলতে চাচ্ছিলাম, শাহিদ সাহেবের কাছে গিয়েছিলাম, শাহিদ সাহেব যেমন নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ কোন পয়েন্ট যেমন আশীর্বাদ ভাবছেন, আমি এটাকে আশীর্বাদ ভাবতেছি না, এটাকে সেই একটা গুরুত্বপূর্ণই একটা সফর বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আসলে দ্বিপাক্ষিক খুব সম্ভব আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেখুন যে তাদের যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, এই কানেক্টিভিটি ছাড়া তারা কিন্তু তাদের পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলিকে সংহত করতে পারবে না। মিলিটারিলি স্পিকিং ইনডিফেন্সিবল। ভারতের যে অরুণাচল প্রদেশ, যাকে চায়না বলে, চায়না তাদের ম্যাপের সাউথ টিবেট 96,000 স্কোয়ার কিলোমিটার জায়গাকে তারা তাদের ম্যাপের ভিতরে দেখায় এবং তারা বলে সাউথ টিবেট বলে। এখন এই যে আপনি মিজোরাম বলেন, নাগাল্যান্ড বলেন, এই ত্রিপুরা বলেন, এইসব ভারতের পক্ষে মিলিটারিলি কনভেনশনাল ওয়ারে ডিফেন্ড করা সম্ভব না। তাদের দরকার একটা করিডোর, যে করিডোর দিয়ে তারা কয়েক ডিভিশন সৈন্য কুইকলি এখানে আপনার পাঠাতে পারে। সেটার কিন্তু একটা পরিকল্পনা তাদের কার্যক্রমে বোঝা যায়। কারণ ভারতের কার্যক্রম, ভারতের পররাষ্ট্র দপ্তর অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত তারা দেশপ্রেমিকও বলবো। তাদের দেশের স্বার্থে তারা গভীর মনোযোগ দিয়ে
তাদের পররাষ্ট্র নীতি পরিচালনা করেন, এবং তাদের পররাষ্ট্র নীতির মূল বিষয়টাই হচ্ছে মূল আদর্শিক যে জায়গাটা আছে। আপনাকে আমি একটু প্রশ্ন করছি যে না প্লিজ আমি প্রশ্নটা করি, আপনি দরকার পরে যুক্ত করবেন। এই যে ভারতের পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসি বা তারা দেশগুলো, আমাদের এখানে যে পলিসি নেওয়া হচ্ছে এখানে আমাদের কোনো ঘাটতি আছে কিনা? বিষয়টি তো দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট, আসলে উভয় পক্ষের স্বার্থই তো রক্ষিত হতে হবে। আমাদের এখানে একটা আদর্শিক জায়গার রয়ে গেছে, একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়েছে। আমরা বলি যেমন বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমাদের এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আপনি দেখুন যে সেই বাঙালি জাতীয়তাবাদ কিন্তু নেই এখানে। এই 15তম যে সংসদের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে আপনার ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আপনি কোথাও বাঙালি লিখতে পারতেছেন না, আমার পাসপোর্টে বাঙালি লেখা হবে না, অথচ আমি যুদ্ধ করেছি বাঙালি বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য, কিন্তু আপনি আমার সেই পরিচয় আপনি মুছে দিয়েছেন, আপনি দিয়েছেন বাংলাদেশি গরু আছে। আপনি জিয়াউর রহমানের সময় এটা জিয়াউর রহমানের নীতিকে আপনার এই 3/4 মেজরিটি নিয়ে জিয়াউর রহমানের নীতিকে আপনি সে লেজিসলেটিভ দিবেন, অ্যাপ্রুভাল দিবেন? আপনাদের কি আমরা ভোট দিয়েছিলাম যে আপনি আমাকে বাঙালি পরিচয়টাকে বাদ দিয়ে বাংলাদেশি করে দিবেন? এটার জন্য তো আপনি কোনো সাপোর্ট দেননি। এই জিনিসটা কিন্তু এর আগেও হয়েছে। আমাদের বঙ্গবন্ধু হত্যার বিচারও কিন্তু 2/3 মেজরিটি নিয়ে কিন্তু ইন্ডেমিনিটি করে কিন্তু এইটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু সেটা তো সবসময় আমরা 34 বছর পরে এই সরকারের নির্বাচনী কিন্তু একটা অঙ্গীকার ছিল যে দুই মেয়াদে বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা করব। এই সরকারের কিন্তু একটা নির্বাচনী অঙ্গীকার ছিল আমরা যুদ্ধ অপরাধী বিচার করব, এবং আমরা কিন্তু একটা মানসম্মত যুদ্ধ অপরাধী বিচার করছি। 1 2 নম্বর হচ্ছে পররাষ্ট্র নীতির কথা আপনি বললেন বাংলাদেশি। আমি এখানে আপনার কথা একটু বলি। বঙ্গবন্ধু হত্যার বিচার করবেন, অর্ধেক ব্যক্তি তারা এখন পর্যন্ত কনভিক্টেড আসামিরা তাদের ধরে আনতে পারেন নাই। এই যে প্রশ্ন উঠেছে কি এটা তো এখন বিভিন্ন দেশের ফরেন পলিসির উপরে কিন্তু নির্ভর করে। আপনি তাকে এরকম এখন কেউ মানে যে দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই, কোন জায়গায় বা মৃত্যুদণ্ড নেই, ক্যানাডা থেকে অনেককে আনা যাচ্ছে না, তাদের সাথে আমাদের হয়তো বন্দি বিনিময় চুক্তি নাই। তার মানে হচ্ছে কি শুনেন, তার মানেটা আমরা কিন্তু মহিউদ্দিন সাহেবকে নিয়ে এসেছি। মহিউদ্দিন সাহেব আপনারা আনেন নাই, আমেরিকা মহিউদ্দিন সাহেবকে দিয়ে গেছে। না দিয়ে গেছে, সেটা কিন্তু একটা কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে কিন্তু মহিউদ্দিন সাহেব এসছে। হ্যাঁ, এবং হোমল্যান্ড সিকিউরিটি এসে বাংলাদেশকে হ্যান্ডওভার করে সময় দিয়ে গেছে। ফরেন পলিসির কথা বলতে, ফরেন পলিসি যেটা কোন দেশের পররাষ্ট্র নীতি কিন্তু চেঞ্জ হয় না। আমি এর আগেও 2-1টি চ্যানেলে বলেছি, খানিকটা বাংলাদেশের হয় না, খানিকটা বাংলাদেশের হয়, যেটা এখানে একটা স্বাধীনতার পক্ষের শক্তি আসলে একরকম হয়, স্বাধীনতার বিপক্ষের শক্তি আসলে একরকম হয়। ফরেন পলিসি আপনি যেটা বলেছেন রাইটলি পয়েন্ট আউট করেছেন আপনি। এখানে নরেন্দ্র মোদী যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হলো, তখন আমাদের বিরোধী দলের মধ্যে একটা রব উঠে গেল যে আওয়ামী লীগ কালকে গভর্নমেন্ট থেকে ফল করবে এবং পরশুদিন তারা ওত নিবে, বা পরশুদিন আরেকটা ইলেকশনের মাধ্যমে হবে। কি, নরেন্দ্র মোদী হচ্ছে তাদের কোন এক সিনিয়র নেতার খুব ক্লোজ ফ্রেন্ড। ফরেন পলিসি কিন্তু এত বৃহত্তর দেশের চেঞ্জ হয় না। আপনি দেখেছেন এখানে মঞ্জুর ভাই একটা কথা বললেন যে নরেন্দ্র মোদীর আসাটা আশীর্বাদ। আমি তো দেখতেছি এটা আশীর্বাদ। আমি বলছি আশীর্বাদ। কারণ কি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য একটা প্রচন্ড বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী মহিলা ছিলেন। উনি কোনোভাবে বাংলাদেশকে টলারেন্সে আনতে পারছিলেন না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভিজিট করে এবং নিজে এসে বাংলাদেশকে এতগুলা জিনিস উনি দিতে যাচ্ছেন, এবং এই যে ট্রানজিটের কথা বলা হচ্ছে অলরেডি দিতে চাচ্ছেন মমতা বাংলাদেশকে, তিস্তা চুক্তিতে উনি এগ্রি করেছেন। কোথায়, আমি তো কোথাও দেখি নাই, এবং এটা হয়তো এবার হবে না, বাট এটা আমরা এখন দোরগোড়ায়, খুব শীঘ্রই এটা চুক্তি হবে। এবার নরেন্দ্র মোদী আসার পরে এটার ব্যাপারে একটা কংক্রিট ডিসিশন হবে বলে আমি মনে করি। না, আমি মনে করি না এটা। শুনেন, মনে করি না কেন, গত 44 বছরে মঞ্জুর ভাই, গত 40 বছর বলি, গত 44 বছরে এই 54টা নদীর মধ্যে একটা চুক্তি হয়েছে, গঙ্গা চুক্তি। এইভাবে যদি যায় 54টা নদীর চুক্তি যদি করতে হয় 2700 বছর লাগবে। 2700
ইয়ার্স আপনার লাগবে এটাই করতে। এইখানে হচ্ছে কি, সেখানে যদি আমি একটু প্রশ্ন করি, যে অবস্থা দৃষ্টে মনে হয় যে আওয়ামী লীগ সরকারের কাছেই মানুষের অধিকতর প্রত্যাশা, কিন্তু যে সরকারগুলো ছিল, বেগম খালেদা জিয়া 2 বার তো পূর্ণই ছিল, 1 বার আংশিক ছিলেন, জিয়াউর রহমান ছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ 9-9.5 বছর ছিলেন, তাদের কারো সময় কিন্তু এই চুক্তিগুলো হয়নি। একটি প্রশ্ন রাখলাম আমি, একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। শহীদের দর্শক শ্রোতা, আপনার সাথে থাকুন, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ সুধী দর্শক শ্রোতা, ফিরছি অনুষ্ঠানের। আমার অতিথি ডক্টর মঞ্জুর চৌধুরী এবং মোহাম্মদ শাহেদ। মোহাম্মদ শাহেদ, আপনার কাছে আসছি। আপনি পররাষ্ট্র নীতির কথা বলতে চাইছিলেন। পররাষ্ট্র নীতির কথা আমি বলছিলাম, তার মধ্যে মঞ্জুর ভাই বলতেছিল। আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা গণতান্ত্রিক দেশে পররাষ্ট্র নীতি ঠিক থাকে, সরকার পরিবর্তন হতে পারে কিন্তু পররাষ্ট্র নীতি কিন্তু ঠিক থাকে। এবং যেটা এই সরকারের সাফল্যতা, এই সরকারের কূটনৈতিক সাফল্যতা, সেটা হচ্ছে তার পররাষ্ট্র নীতি দিয়ে আজকে কিন্তু আমাদের এই ল্যান্ড বাউন্ডারি চুক্তি সম্পাদন হয়েছে। এবং আজকে আমরা এই অমীমাংসিত যেই আমাদের যে সমস্যাগুলা, এই যে ছিটমহলবাসীরা তাদের পরিচয় ফিরে পেয়েছে, এটা কিন্তু আমাদের একটা পররাষ্ট্র নীতি বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এটা সাংঘাতিক ধরনের সফলতা। আমি জানি না মঞ্জুর ভাই এটার সাথে দ্বিমত পোষণ করবে কিনা। না, আমি এখানে আপনি যখন ডাইরেক্ট কোশ্চেন করলেন, আমি এই ল্যান্ড বাউন্ডারি চুক্তিটাকে একটু থামাচ্ছি মঞ্জুর ভাই, একজন দর্শক যুক্ত হবেন। যে দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি মোহাম্মদ মোজাম্মেল হক নিকেতন থেকে বলছিলাম। নিকেতন, জি বলুন। আমার প্রশ্ন জনাব সাহেব সাহেবের কাছে। জি, সীমান্ত চুক্তি হবে, ইহা তো আমাদের বর্তমান সরকারের বিরাট রাজনৈতিক সাফল্য বলা যায়, এতে সন্দেহ নাই। কিন্তু তিস্তা চুক্তি না হওয়াতে উত্তরাঞ্চলে ইতিমধ্যে খরা দেখা দিয়েছে, এটা আমাদের জন্য একটা মানে দুঃখের বিষয়। তো যা হোক, সেটা আপনারা যা শুনেছি যেটা হবে ভবিষ্যতে। ভারতের সাথে আমাদের কিন্তু বিরাট একটা বাণিজ্য ঘাটতি রয়ে গেছে, এবং দুই দেশই, ভারত বাংলাদেশ দুই দেশই 7টা চুক্তি, সাউথ এশিয়ার প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করেছে দুই দেশই। কিন্তু ভারত আমাদেরকে কোনো পণ্যের শুল্ক সুবিধা না দেওয়াতে ভারত থেকে প্রচুর পণ্য এদেশে চোরাচালানের মাধ্যমে আসার ফলে আমাদের অনেক শিল্প কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বাংলাদেশ সরকার আমাদের রেভিনিউ যে ট্যাক্স রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারে আপনার মতামত চাচ্ছি। জি, ধন্যবাদ, সাথে থাকুন ভাই, ধন্যবাদ। না, এখানে দর্শকের প্রশ্নটা দেই, উনি কতগুলো ভ্যালিড কোশ্চেন তুলছেন। সেখানে ল্যান্ড বাউন্ডারি যে চুক্তিটা, এটা একটা সাফল্য, কিন্তু সবচেয়ে বড় সাফল্য হতো যদি এই নরেন্দ্র মোদীর সফরের সাথে সাথে আমাদের তিস্তার চুক্তিটা হতো, 1। 2 নম্বর, যে অশুল্ক বাধা, শুল্কবিহীন, কিন্তু আমাদের ভারতে যে কোনো জিনিসই আমরা রপ্তানি করতে পারি, তামাক আর অস্ত্র ছাড়া। কিন্তু প্রবলেম হয় কি, সেখানে ওই সেই ইসপের গল্পের মতো যে আপনার এই বককে পাতলা আপনার ফিরনি খেতে দিলেন, এ ধরনের একটা ঘটনা। সেখানে যেমন ধরুন, আপনি কোনো জিনিস রপ্তানি করছেন, আমাদের যে বিএসটিআই যে সার্টিফিকেট, তারা এটা গ্রহণ করে না, কিংবা এমনভাবে কর্ম পরিচালনা করে বা গোডাউন করে না, যার ফলে আপনি জিনিসগুলিকে ওখানে ইম্পোর্ট করে রাখতে পারতেছেন না, যার ফলে বিশাল একটা বাণিজ্য ঘাটতি হয়ে গেছে, প্রায় আপনার $5 বিলিয়ন মতো। আবার এটাও সত্য যে ভারতের থেকে যেসব গুডস আসে, সেগুলো ইন্টারমিডিয়েট গুডস, অনেকগুলি আছে র মেটেরিয়ালস, যে র মেটেরিয়ালসগুলি আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনার অন্যান্য ইন্ডাস্ট্রিতে ইউজ করে আপনি কিন্তু এক্সপোর্ট করে দিচ্ছেন। সেখানে ভারতের সাথে যে বাণিজ্য ঘাটতি, যে শুধুই যে ভারতেরই একমাত্র সমস্যা, সেটা ভারতের কারণে তা না, কিন্তু আমাদের ভারতের প্রোডাক্টের দরকার আছে। ভারতের অনেক ইন্টারমিডিয়েট গুডস আমরা ইম্পোর্ট করি। একটু থামাচ্ছি দুজনকে, আরেকজন দর্শক বলবেন। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি উত্তরা থেকে বলছিলাম। বলুন। আমার নাম শাহানা সুলতানা। জি, আমি একটু জনাব মোহাম্মদ সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম, আগামী 6 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তাহলে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে
উনি একটু আমাদের জানাবেন যে এইটা আমাদের দেশের জন্য কতটুকু ফলপ্রসূ হবে। ধন্যবাদ, সাথে থাকুন। এই নিয়েই কিন্তু আমরা আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলাম। মোহাম্মদ শাহেদ, নরেন্দ্র মোদী আসলে এক মুদ্রা কথা যে আমাদের কি লাভ হবে এটি জানতে আমরা শুরু করেছিলাম, কিন্তু লাভ হবে। এর আগে যিনি প্রশ্ন করলেন তিনিও আমাকে প্রশ্ন করেছিলেন যে এই যে আমাদের বাণিজ্য ঘাটতি, আমার মনে হয় উনি একটা বিজনেস ডেলিগেট নিয়ে আসতেছেন এবং আমরাও একটা বিজনেস ডেলিগেট ওনার সাথে থাকতেছি। এই ঘাটতিগুলো আমাদের কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আস্তে আস্তে এই যে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু চায়নার কিন্তু একটা প্রভাব বাংলাদেশ মার্কেটে, মঞ্জুর ভাই আমার সাথে ডিফার করবেন কিনা জানি না, একটা কিন্তু প্রভাব রয়েছে। এইটা কিন্তু আস্তে আস্তে কেটে ইন্ডিয়ান মার্কেট যদি আমাদের এখানে আসে বা আমরা যদি ইন্ডিয়ান মার্কেটে প্রবেশ করতে পারি, এটা কিন্তু একটা ভাইস ভার্সা এগ্রিমেন্ট, কিন্তু এটা আজ হোক কাল হোক কিন্তু হবে, এটা কিন্তু হবে। এবং আমাদের দুই দেশের যে এই আমরা বিজনেস ডেলিগেটরা যখন বসবো আমাদের একে অপরের ভিউজ অফ এক্সচেঞ্জ নিয়ে আমাদের কিন্তু এই বাণিজ্য ঘাটতি, এটা একটা লক্ষ্য আছে যে এখানে চীনের অর্থনৈতিক প্রভাব পড়েছে কমানো, না কমানোটা একটা টার্গেট আছে গণমাধ্যমে এমনটি আসছে। এখন ম্যাক্সিমাম জায়গায় আমরা ঢাকা শহরে কি আমরা হয় জাপানিজ গাড়ি চড়ি, নাহলে আমরা গাড়ি চড়ি, কিন্তু ইন্ডিয়ান গাড়ি কিন্তু এখানে অনেক অংশে মানুষ কম চড়ে। এইটার মানে এইটা না, এটা কিন্তু একটা অপপ্রচার যে ইন্ডিয়ান গাড়ি ভালো চলে না। ভারতে কি ইন্ডিয়ান গাড়ি চলতেছে না? নেপালে কি ইন্ডিয়ান গাড়ি চলতেছে না? ইনফ্যাক্ট আমি নিজেও একটা ইন্ডিয়ান গাড়ি চালাই, এটা সার্ভিস ইজ গুড, এগুলা আমাদেরকে আনতে তো কোনো অসুবিধা নেই। পক্ষান্তরে আমরাও যে প্রগতির গাড়ি বানাচ্ছি এগুলোও যে ইন্ডিয়ান বাজারে যাইতে কোনো অসুবিধা আছে এরকম কোনো, এগুলো আস্তে আস্তে আমাদের দ্বিপাক্ষীয় না, সেটা দ্বিপাক্ষিক বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, সরকারের দৃষ্টিভঙ্গি, ব্যবসায়ীদের লাভালাভের বিষয়গুলো। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় মঞ্জুর ভাই, যে যেভাবেই বলুক না কেন এই অতীতে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যেই হয়েছে বাংলাদেশে ভিজিট করেছে, তবে নরেন্দ্র মোদীর ভিজিটটা বাংলাদেশে এবারের ভিজিটটা একটি তাৎপর্যপূর্ণ ভিজিট হবে বলে আমি মনে করি। এটা তাৎপর্যপূর্ণ হবে ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউতে। তো আপনি গাড়ির কথা বললেন, তো আপনি মনে আছে কিনা ইন্ডিকা গাড়িগুলির কথা ভেঙে ভেঙে চলে যেত। ইন্ডিয়াতে ভালো গাড়িও আছে, ইন্ডিয়াতে খারাপ গাড়িও আছে। আপনি সেটার জাপানি গাড়িও খারাপ গাড়ি আছে, গাড়ির প্রচারণার মধ্যে আমি যেতে চাই না, আসলে কোন ব্র্যান্ডের নাম উল্লেখ না করা থেকে বিরত। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই সফর ডেফিনেটলি আশীর্বাদ, তবে ইন্ডিয়ার জন্য। কারণ উনরা যে কানেক্টিভিটির কথা বলছেন, একটা কানেক্টিভিটির কথা বলছেন, সেই কানেক্টিভিটির মাধ্যমে নর্থ ইস্টকে মেইনল্যান্ডের সাথে ইন্টিগ্রেট করার একটা সুযোগ। এটা কিন্তু এখনকার যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যুগে কানেক্টিভিটি সব দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনতে। কিন্তু দেখতে হবে, আমাদেরকে প্রায় বলা হচ্ছে যে ভুটানের সাথে আমাদের একটা হবে, নেপালের সঙ্গে হবে। হ্যাঁ, ভুটানের ইকোনমি হচ্ছে $2 বিলিয়ন। ভুটান পৃথিবীর কোনো দেশে কিছু রপ্তানি করে না। ভুটানের ইকোনমি বলতে গেলে ইন্ডিয়ান ইকোনমি। ভুটান রপ্তানি করে হচ্ছে তার হাইড্রো ইলেকট্রিসিটি, বলে নেই হাইড্রোইলেকট্রিসিটি আর কিছু ফল, যাই হোক। আর ইন্ডিয়ার ইকোনমি, ইন্ডিয়ার ইম্পোর্ট করে $6 বিলিয়ন, $7 বিলিয়ন। তার 95% ইন্ডিয়া ইম্পোর্ট করে ইন্ডিয়ার থেকে, সামান্য কিছু বাংলাদেশ থেকে করে, এক্সপোর্টও তাই। সুতরাং এই যে ইন্ডিয়ার সাথে আমাদের এই যে নেপালের সাথে কানেক্টিভিটি, নেপাল কি চিটাগাং পোর্ট দিয়ে, বাংলা পোর্ট দিয়ে কয়টা কন্টেনারই করবে? সুতরাং এটা হচ্ছে একটা কথা বলে বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর করে ফেলানো হবে নর্থ ইস্টের। আমার সেটা আপত্তি নাই, আমার কথা হচ্ছে কি, দিস ইজ আওয়ার লাস্ট বার্গেনিং চিপ। ওয়ান্স উই অ্যাসাইন এন এরিয়া অ্যাজ এ করিডোর অর ট্রানজিট রুট, তখন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অনেক গ্যাটের আছে, দোহা রাউন্ড আছে, সেই সবের উপর ভিত্তি করে ওখানে কিন্তু আর আপনার পুরা মতো সভরেনিটি থাকবে না। আপনার ওয়ান্স ইউ অ্যাসাইন এ রোড, সেখানে দুই দিকে ইন্ডাস্ট্রি হয়ে যাবে, নর্থ ইস্টও হবে, এদিকেও হবে। তখন যে আপনারা হঠাৎ করে বন্ধ করে দেবেন, আপনি পারবেন না। আমরা এটাকে দিব তাদেরকে, কিন্তু ইন রিটার্ন আমাদের আউটপুট পেতে হবে। তো আমাদের এটা যদি আমরা দিয়ে দেই, তাহলে যে তারা যে এই যে নদীগুলিকে যুক্ত করে, এই যে আপনার তিস্তার পানি কোথায় যাচ্ছে, মহানন্দা দিয়ে তারা ইন্ডিয়ার একেবারে অনেক বিহারের দিকে নিয়ে চলে গেছে। এই জিনিসটা যে আমরা তুলতে পারতেছি না। মমতা ব্যানার্জি আসবেন, কন্ডিশন হচ্ছে তিস্তার কথা বলা যাবে না। আমি পত্রপত্রিকা দেখতেছি, তিস্তার কথা উল্লেখই করা যাবে না। কেন যাবে না? তিস্তার নদীতে আমাদেরকে রাইট নেই? আমাদের যদি রাইট থাকে তাহলে তো মমতা ব্যানার্জি থেকে আমরা কিভাবে ওয়েলকাম করতে পারি, যেখানে আপনার আমাদের ন্যায্য রাইটে আমরা কথা বলতে পারবো না। এবং
এই জিনিসটা আমার কাছে খুব একটা ব্যানার্জি যখন লাস্ট টাইম ভিজিটে আসলেন উনি কিন্তু একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিস্তা চুক্তির ব্যাপারে আমার আপত্তি নাই এবং এটা আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জিনিসটা সর্ট আউট করবে। উনি কিন্তু প্রেস কনফারেন্স তাহলে তো প্রধানমন্ত্রী আসছে, সেখানে তো আপনার তো চুক্তির কোনো এই জিনিসটা হয়তো এবার আসবে না, বা এবার হয়তো আংশিক আলোচনা হবে। এটা নিয়ে আলোচনা হবে না তা না, আংশিক হয়তো আলোচনা হবে, তবে এবার হয়তো জিনিসটা ইনফর্মাল আলোচনা হবে। ভারতের প্রধানমন্ত্রী এখন আমরা তো কিছু তো পেয়েছি, এখন যদি সব একসাথে আমরা পেতে চাই তাহলে তো সমস্যা। যেহেতু আমরা 2700 বছর পর্যন্ত ওয়েট করেন তিস্তা নদী থাকে কিনা, 2700 বছর আমাদের ওয়েট করতে হবে। আমাদের বর্তমান সরকারের যে কূটনৈতিক সফলতা, আমার ধারণা নেক্সট 1 বছরের মধ্যে তিস্তা চুক্তি সম্পন্ন হবে। না, সেই গ্রাউন্ডে কিন্তু আপনার কাছে আমার কাছে যে প্রশ্ন হচ্ছে, একটু চাপা পড়ে গেছে যে গঙ্গা চুক্তি হয়েছিল, ইন্দর কুমার গুজরাল তখন প্রাইম মিনিস্টার ছিলেন, শেখ হাসিনা আইকে গুজরাল ছিলেন, তো অন্যান্য অনেকগুলো সরকার গিয়ে তারা তো কিছু করতে পারেনি। সব দোষ অথবা সব প্রত্যাশা আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগের উপরে চাপালে তো হবে না। কি মনে করেন এটা ছোট করে যদি আপনি বলেন? আওয়ামী লীগের উপরে আমরা এক্সপেক্ট করি, সেই যে বলা হয় যে আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হেরে যায়, আওয়ামী লীগ যদি ইলেকশনে হারে বাংলাদেশ হেরে যায়, এরকম একটা কথা কিন্তু আছে। আমরা তাদের কাছে এক্সপেক্ট করি, কিন্তু আমরা জিয়াউর রহমান যখন মিলিটারি গভর্নমেন্ট ছিলেন, উনি একজন আশা করতে পারি না। হুসেন মোহাম্মদের সেই এরশাদ সাহেব প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাক্তন কবি হুসেন মোহাম্মদ এরশাদের কাছে আপনি কি আশা করতে পারেন? কিছুই আশা করা যায় না। কবিতা আশা করতে পারেন। দ্বিতীয় দফা আবার ধন্যবাদ জানিয়ে আমি দ্বিতীয় দফা বিরতিতে যাচ্ছি। শুধু দর্শক শ্রোতা, আগেকার মতো আপনারা থাকুন সাথে। জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। নিটন ইলেকট্রনিক্স, a concern of Niton Nilay Group. গর্ভাবস্থায় থাকলে মা অবহেলা কইরো না, গর্ভবতীর আছে 5টা বিপদের চিহ্ন, জানো তোমরা? না জানলে পরে শুই না লও, প্রসবের আগে পরে শরীরে ঝাঁকুনি হলে বুঝবা সেটা খিচুনি, 5 বিপদের একটা। অতিরিক্ত রক্ত গেলে শরীরে ভীষণ জ্বর হলে আছে নাকি মাথা ব্যথা অথবা চোখে ঝাপসা দেখা, গায়ে পানি চলে আসা ভালো কথা না, বিলম্ব হলে প্রসবে হাসপাতালে নিতে হবে, ডাক্তারকে সব খুইলা কবে সমস্যার কথা। মায়ের বিপদ চিহ্ন দেখা গেছে, যানবাহন কি ঠিক করা আছে, সেবা কেন্দ্রের খোঁজটা রাখো, ভুইলা যায়ও না, দ্রুত সেবা কেন্দ্রে যাও, মা ও শিশুর জীবন বাঁচাও। বলতে এসছি মা ও শিশু বাঁচানোর কথা, ভুইলা যাবো মা ও শিশু বাঁচানোর কথা। আতাশি এসি, জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Niton Electronics, a concern of Niton Nilay Group. গরম লাগলো চিন্তা ঘামাচির জ্বালা, ভাই কেমনে বাঁচা যায়? ও ভাই ঘরে যদি থাকে সবার মিল্লাত ঘামাচি পাউডার, করলে সবাই ব্যবহার, রইবে না ঘামাচি আর, মিল্লাত ঘামাচি পাউডার। প্রস্তুতকারক মিল্লাত কেমিক্যাল কোম্পানি লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। আতাশি এসি, জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Niton Electronics, a concern of Niton Nilay Group. আতাশি এসি, জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Niton Electronics, a concern of Niton Nilay Group. আতাশি এসি, জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Niton Electronics, a concern of Niton Nilay Group. অলিম্পিক নিয়ে এলো নাচি বিস্কিট, চলুন দেখি মুখে দিতে কার কি মনে পড়ে। শীত বিকেল, জাহাঙ্গীরনগর।
বৌদি বাদাম খাবি? ফারজানা, ফারজানা, এই ফারজানা, আমাকে বলো। বাদামের সাথে জড়িয়ে থাকে কত না স্মৃতি। এলো আসল বাদামের স্বাদে ভরা অলিম্পিক নাটি বিস্কুট। বিস্কুটে বাদামের রোম্যান্স। আপনারও মনে পড়বে দারুণ কিছু। আতাশি এসি জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. এখন আরো বেশি ঝাঁজ, বেশি এনার্জি। নতুন উদ্যমে এলো পাওয়ার ড্রিঙ্ক। নতুন পাওয়ার, নতুন অ্যাকশন। আতাশি এসি জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. আতাশি এসি জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. আজ ও আগামীর বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত 50 লক্ষ সাইক্লিক লোডিং এ ভূমিকম্প সহনীয় স্টিল, দক্ষ লোকবল ও মানসম্মত কাঁচামালে পূর্ণ, পরিশোধিত ডিফর্ম বার, পরীক্ষিত গুণগত মান সুরক্ষায় স্থাপনার অগ্রদূত PSI believes in quality. আতাশি এসি জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. আতাশি এসি জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. অলিম্পিক নিয়ে এলো নাচি বিস্কিট। চলুন দেখি মুখে দিতে কার কি মনে পড়ে। শীত বিকেল, জাহাঙ্গীরনগর। কিরে বৌদি বাদাম খাবি? ফারজানা, ফারজানা, এই ফারজানা, আমাকে বলো। বাদামের সাথে জড়িয়ে থাকে কত না স্মৃতি। এলো আসল বাদামের স্বাদে ভরা অলিম্পিক নাটি বিস্কুট। বিস্কুটে বাদামের রোম্যান্স। আপনারও মনে পড়বে দারুণ কিছু। আতাশি এসি জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. ব্যাংকে শুধু টাকা জমা দেয়া নেয়া, জমা খরচের হিসাব রাখার জন্য? ব্যাংক যোগায় সাহস, জাগায় আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের প্রতীক ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। আতাশি এসি জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. থেকে বানাই ছিল। আর মোদি তো 22 বার 23 বার কাপড় চেঞ্জ করতো, সেজন্য। হ্যাঁ, হ্যালো সুধী দর্শক শ্রোতা, আমরা আবার অনুষ্ঠানে আসছি। দেখছেন নিটল টাটার দৃষ্টিকোণ। বলবেন মঞ্জুর চৌধুরী, আপনার শেষ দফা, যেটা আসলে ঘুরে ফিরে আমাদের সেই নরেন্দ্র মোদীর আসন্ন সফর নিয়ে আলোচনাটি আমরা চলছে এবং শেষ করতে চাই। আপনার শেষ পর্ব আমাদের হাতে 3-4 মিনিট। এখানে আমি শুধু সংক্ষেপে এটা বলতে চাচ্ছি, নরেন্দ্র মোদী একটু আমি যদি যুক্ত করি যে আমাদের প্রাপ্তির ক্ষেত্রটি কি লক্ষ্য করেছে, আপনার পর্যবেক্ষণটি কি? আমার মনে হয় যে নরেন্দ্র মোদী একটা চমৎকার বক্তৃতা দিবেন, যেটা নিউ ইয়র্কের সেই মেডিসিন স্কোয়ারে দিয়েছেন। সুন্দর বক্তৃতা উনি দেন, এটা থেকে অনেক কিছুই শেখা যায়। উদ্দীপনাময় বক্তব্য উনি রাখবেন, এটা অনেকটা নিশ্চিত। যেটা নিশ্চিত নয়, যেটা আমাদের প্রাপ্তি খুব একটা বিশেষ কিছু হবে না। আমাদের প্রাপ্তি হতো যদি উনি বলতেন যে বিএসটিআই এর সার্টিফিকেশনটা ইন্ডিয়াতে অ্যাকসেপ্টেবল হয়। যদি উনি বলতেন যে পাট, আমাদের প্রধান একটা দ্রব্য কৃষিজাত পণ্য হচ্ছে পাট, পাটের
রপ্তানি ইন্ডিয়াতে বেশি করতে পারি না, কারণ এমন একটা জটিল প্রক্রিয়া করে রেখেছে যে মেড ইন বাংলাদেশ, কান্ট্রি অফ অরিজিন লেখার ফলে এই পাটের ভিতরে, বস্তার ভিতরে যখন কোনো জিনিস ইন্ডিয়া থেকে যায় সেটাকে অন্য দেশে তখন দেখা যাচ্ছে কি যে মেড ইন বাংলাদেশ, এটা একটা প্রবলেম হয়ে যায়। তার ফলে এটা বাধ্যতামূলক করা হয়েছে, অন্য কোনো পাটজাত পণ্যের জন্য করা হয়নি। এর ফলে এটা আমাদের যাচ্ছে না। এই যে অশুল্ক বাধাগুলিকে যদি উনি দূর করার চেষ্টা করতেন বা দূর করার কংক্রিট কিছু নিয়ে আসতেন, এটা কি মনে হয় যে ধাপে ধাপে আসলে আমরা যেমন ধাপে ধাপে এটার ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছে, বাউন্ডারি এগ্রিমেন্টটাকে যেভাবে আমরা অত গুরুত্ব দিচ্ছি, আমি অতটা গুরুত্ব দিচ্ছি না এই কারণে এখানে আমাদের যেমন 35,000 লোক ছিল, ভারতীয় লোক, ভারতীয় এনক্লেভে ছিল 35,000, তারা সব বাংলাদেশ হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার হাতে আরেকবারে সময় নিয়ে আপনি 1.5 মিনিটের মতো সময় আছে। মঞ্জুর ভাই যে কথাটা বললেন বক্তৃতা, না আপনার পর্যবেক্ষণটি কি প্রাপ্তি ঘটবে, মানুষের কৌতূহল বা প্রত্যাশা কিন্তু একই যে আসলে একেবারে সাদামাটা কথা যে আমরা কি পাবো, সবাই তাই বলতে চাইছে বা জানতে চাইছে, ওনার কাছ থেকে আশা করব। আর দ্বিতীয় কথা, যেহেতু সময় নেই, আর যেটা বললেন যে আমাদের বিএসটিআই অনুমোদিত জিনিসগুলা তাদের শুল্ক বাজারে আমরা প্রবেশ করতে পারছি না, আমার মনে হয় এইবারে এই বিষয়ে একটা কংক্রিট ফয়সালা হবে এবং এইটা আমরা তাদের শুল্ক আশা করছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু ইন্ডিয়ান চ্যানেলগুলা বাংলাদেশে খুব হাইলাইট ফোকাস করতেছি আমরা, আমাদের চ্যানেলগুলা কিন্তু ইন্ডিয়াতে তেমন ফোকাস হচ্ছে না। এ ব্যাপারেও কিন্তু একটা সুস্পষ্ট নীতিমালা হওয়া উচিত এবং নীতিমালার মাধ্যমে কিন্তু আমার মনে হয় এই বিষয়গুলোও এবারের আলোচনায় আসবে এবং এইগুলা আসলে আমার মনে হয় আমরা আরো সামনের দিকে আগিয়ে যাব। সবকিছু মিলায় আমার যেটা মনে হচ্ছে বা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, একজন ব্যবসায়ী হিসাবে মনে করি যে এইবার মোদির এই আসন্ন সফর বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ এবং একটি কাঙ্ক্ষিত সফর হবে এবং এতে করে বাংলাদেশে প্রাপ্তি হবে। তিনি ব্যবসায়ের সঙ্গে রিলেটেড যে কতগুলো প্রসঙ্গ তুললেন সেগুলোর ব্যাপারে আপনার এগুলো সবগুলোই সমাধান হবে এবং দ্বিপাক্ষিক আমাদের সবগুলোই সমাধান হবে। আশায় মরে চাষা, না আশায় মরে চাষা আমি কোথায় বিশ্বাস করি না। দীর্ঘ 40 বছর পরে যদি আমরা আমাদের ছিটমহল বিনিময় করতে পারি, আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে। আপনাকে মনে রাখতে হবে নরেন্দ্র মোদী কিন্তু একটি অত্যন্ত পার্সোনালিটি সম্পূর্ণ লোক। আমি জানি না আপনার খেয়াল আছে কিনা, যায় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যখন আপনার ইয়েতে বক্তৃতা দিলেন, লাল কেল্লায় বক্তৃতা দিলেন, উনি কিন্তু কোনো প্রাইম মিনিস্টার সমালোচনা করলেন না। এটা কিন্তু আমাদের রাজনীতিবিদদের শেখা উচিত। উনি কিন্তু কোনো দলের সমালোচনা করেন, উনি বললেন যে আমি পূর্ববর্তী যারা প্রাইম মিনিস্টার ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তারা দেশটাকে এই পর্যন্ত নিয়ে এসছে, আমি দেশটাকে আরো কতটুকু সামনে নিয়ে যেতে পারি। এটা কিন্তু আমাদের রাজনীতিবিদদের একটা শেখার বিষয়। ধন্যবাদ ডক্টর মঞ্জুর চৌধুরী, ধন্যবাদ মোহাম্মদ শাহেদ। শেষ করছি এমনটি বলে, যারা বলছেন এবং ছড়াচ্ছেন তিস্তা আলোচনায় আসবে না, তারাই দিন কয়েক আগে ছবি সহ সংবাদ ছেপেছিলেন মোদির সফর সঙ্গী হওয়ার আমন্ত্রণ পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এটি কি এক ধরনের রাজনীতি কিনা আমাদের প্রশ্ন। আর ডাক্তার পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের অন্যতম মুখপাত্র এবং শিক্ষামন্ত্রী যখন বলেন তিস্তার ব্যাপারে আমার কিছুই জানা নেই, তখন প্রশ্ন জাগে তাহলে আমাদের গণমাধ্যমগুলো কিসের উপরে ভর করে বা নির্ভর করে তিস্তার ব্যাপারে নানামুখী কথা ছাপছে। এটিও এক ধরনের রাজনীতি কিনা। আমরা জানি দুদেশের সীমান্তের দুপাশে মাটি আছে, জল আছে, নদী আছে, গোলাপ আছে, কাঁটা আছে, মানুষ আছে, কাঁটাতারের বেড়াও আছে। মাটি, নদী, জল, গোলাপ, মানুষ সবই থাকবে, শুধু সেসব কাঁটা বা কাঁটাতারের বেড়া আমরা উপরে ফেলতে চাই আর বিভ্রান্তিকর রাজনীতি পিছু ফেলে দুদেশে এগিয়ে যাক, এটাই বোধহয় আমাদের সবার প্রত্যাশা। শুভরাত্রি।